দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। আলোচনায় $500 কোটি ঋণ, প্রাধান্য পাবে তিস্তা প্রকল্প। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হবে আগামী বছর। দুই দেশের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের 1 বছর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে আগামীকাল চীন যাচ্ছেন। 5 বছর পর বেইজিং সফরে গিয়ে দুই দেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন। এ সময় রাজনৈতিক পরিমণ্ডলে দুই সরকারের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে চীনের আরও বেশি যুক্ততার মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে। বেইজিং নিজেদের মুদ্রায় বাংলাদেশকে $500 কোটি ঋণ সহায়তা দিতে আগ্রহী, যদিও বাংলাদেশ চেয়েছিল $700 কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের তৃতীয় দিন বুধবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সহ নানা বিষয়ে প্রায় 20টি দলিল সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ সহ 4 মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ক্লাস পরীক্ষা বর্জন সহ সারা দেশে কোটা বিরোধী শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আছে। এদিকে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা। 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহাল এবং সরকারি চাকরিতে প্রবেশে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে। পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। আজ বেলা 3টায় সারা দেশে অবরোধ কর্মসূচি নিয়ে মাঠে নামবে আন্দোলনকারীরা। এদিকে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করবেন। রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় কমার্স কলেজের 11 শ্রেণীর ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে কলেজের পাশের একটি ভবনে সহপাঠী রাজিনের বাসায় মেলে জুবায়ের হাসান রাফির রক্তাক্ত মরদেহ। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। নিহত রাফি ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। রাফির মামা গণমাধ্যমকে জানান, গতকাল সকালে কোচিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর বাসায় ফেরেনি তার ভাগ্নে। তার অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে তার ভাগিনাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে রাজিন ও তার বাবা দুজনই পলাতক রয়েছে। রাতেই লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। আমার ভাগিন হচ্ছে ক্লাস ক্যাপ্টেন, তো ক্লাসে যখন কেউ ঝামেলা করে, সে ক্যাপ্টেন হিসেবে এটা তার দায়িত্ব হচ্ছে ফিরে রাখা। এখানে রাজিন নামক একজন আর আরেকজনকে যায় না, দুইজনে ঝগড়া করতে করতে মারামারি পর্যায়ে গেছিলো। তখন সে রাজিনকে থামাইতে গেছিলো। থামাইতে যাওয়াতে রাজিন তার উপরে আক্রমণ করতে চাইছিল। এটা সে কলেজে জানাইছিল। টিচারকে জানানোর পরে প্রিন্সিপাল, এটা জানার পরে প্রিন্সিপাল ওই রাজিনের গার্জিয়ান ঢাকাইয়া একটা বিচার করছিল। আমাদের ঢাকায় নেই, যেহেতু আমাদের বাকি কিছু রাজিনের গার্জিয়ান ঢাকাইছিল। তখন থেকে রাজিনের এর প্রতি ক্ষোভ ছিল যে এর জন্য এর গার্জিয়ান আসলো কেন। ওইটার সূত্র ধরেই রাজিন এই কাজ করছে। দুজনই আপনার 11 শ্রেণীর ছাত্র, এরা পড়ালেখা করে। এখন যে ঘটনাটা ঘটেছে, কি কারণে ঘটেছে, তারও কিছু তথ্য উপত্য হয়তো আমাদের কাছে আসছে, কিন্তু সবগুলো তো যাচাই বাছাই শেষেই আমরা মিডিয়ার সামনে উপস্থাপন করব। একটা কথা বারবার বলতেছি, আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে বৃহত্তর তদন্তের স্বার্থে সব কিছু এখন তো খোলাসা করে বলা সম্ভব না, তাহলে তো আসামিকে আমরা পাবো না। খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ওয়াবদার মোড়ে তাকে গুলি করা হয়। স্থানীয়রা জানায়, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে মোটরসাইকেলে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন চেয়ারম্যান রবি। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গোটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে। সে সময় গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রবিউল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি পরপর 3 বার শরৎপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানবাসীদের। কুড়িগ্রামের ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর পানি আরও বেড়েছে। ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে 9টি উপজেলার 2 লাখ মানুষ। দুর্ভোগে বানভাসীরা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। উপায় না পেয়ে তারা ছুটছে আশ্রয় কেন্দ্রে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার 34টি ইউনিয়নের চরাঞ্চলের গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 5362টি পরিবার। তলিয়ে গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ তাঁত কারখানা, রাস্তাঘাট, হাটবাজার। পানিতে নিমজ্জিত ফসলি জমি। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি হ্রাস পেলেও বৃদ্ধি পেয়েছে জগন্নাথগঞ্জ ঘাটের পানি। এখনই 35 ইউনিয়নের 1.5 লাখ মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্য সংকট দেখা দিয়েছে। টাঙ্গাইলের ঝিনাই ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙনে নদী গর্ভে গেছে শতাধিক বাড়িঘর, স্থাপনা। এদিকে সিলেটে প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা সহ সকল নদীর পানি। তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। পানি কমলেও উপজেলার গ্রামীণ সড়কগুলোতে এখনও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। অন্যদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানী বাজার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে 6তলা একটি ভবন ধসে অন্তত 7 জন নিহত হয়েছেন। আবাসিক ভবনটির 30টি ফ্ল্যাটের মধ্যে 5টিতে লোকজনের বসবাস ছিল। শনিবার স্থানীয় সময় 3টার দিকে সুরাটের সচিনপালি এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে ভবনটি ধসে পড়ে। কয়েকদিন ধরে সেখানে টানা বৃষ্টি হচ্ছিল। ভবনটি ধসে পড়ার পরপর উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকর্মীরা। রবিবার সকাল পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করেন তারা। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও উদ্ধারকর্মীদের ধারণা ধ্বংসস্তূপের নিচে আর কোনো বাসিন্দা আটকা পড়েনি। দুর্ঘটনার সময় ভবনে বসবাসরত বেশ কয়েকজন সদস্য কাজের জন্য বাইরে ছিলেন। পুলিশ জানিয়েছে ভবনটি 2017 সালে নির্মাণ করা হয়েছিল। মাত্র 8 বছরে পুরনো হলেও ইতোমধ্যে ভবনটি জীর্ণ হয়ে পড়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।